আসসালামু আলাইকুম সবাইকে। তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের উদ্ভাসন মেশ পরিবারের পক্ষ থেকে আয়োজিত বায়োলজি মাস্টার ক্লাসের অনুশীলনী প্রশ্ন সলভ ক্লাসে। তো আমি বরাবরের মতো এই ক্লাসের শুরুতে তোমাদের জানাতে চাচ্ছি যে আমাদের প্রতিটা চ্যাপ্টারের অনুশীলনীতে যে এমসিকিউ প্রশ্নগুলো দেওয়া থাকে সেগুলো আমাদের যে কোনো কম্পিটিটিভ পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা শুধুমাত্র আমাদের বায়োলজির জন্য না, আমাদের ফিজিক্স কেমিস্ট্রি সহ অন্যান্য সাবজেক্টের জন্য কিন্তু এই প্রশ্নগুলো আমাদের সলভ করতে হবে। তো আমরা গিয়ে বিগত কিছুদিন ধরে তোমাদের গিয়ে বেশ কয়েকটা চ্যাপ্টারের উপরেই অনুশীলনী প্রশ্ন সলভের ক্লাসগুলো নিয়েছি। তো আজকের আমাদের পড়ার টপিক হচ্ছে বায়োলজি সেকেন্ড পেপারের দ্বিতীয় অধ্যায়, তার মানে প্রাণীর পরিচিতি অংশের দ্বিতীয় পার্ট ঘাসফড়িং। তো আমরা গিয়ে সবাই ইতিমধ্যে ঘাসফড়িং এর উপরে ক্লাস করেছি, মাস্টার ক্লাসের রেকর্ডিং দেখেছি। তো আমরা যদি আগের ক্লাসগুলো খুব মনোযোগ দিয়ে করে থাকি তাহলে আমাদের আজকের অনুশীলনী প্রশ্ন সলভ ক্লাসটা আমাদের কাছে কোনো ব্যাপারই হবে না। তাহলে আমি যখন তোমাদের কাছে প্রশ্নগুলা বলবো তোমরা তখন মনে মনে ইমাজিন করার চেষ্টা করবা যে এটার অ্যান্সার কি হতে পারে। তারপরে আমার সাথে মানে তাৎক্ষণিকভাবে মিলিয়ে ফেলবে অ্যান্সার গুলো, তাহলে ক্লাসে তোমাদের বেশিরভাগ পড়াগুলোই পড়া হয়ে যাবে। তাহলে আমাদেরকে কি করতে হবে, এই রেকর্ডিং গুলো দেখার সময় আমাদেরকে খুব মনোযোগের সাথে প্রতিটা প্রশ্নের উত্তরের ব্যাখ্যা এবং অপশনগুলো ভালো করে দেখতে হবে। কারণ আমরা কিন্তু আমাদের অ্যাডমিশন টেস্টের আগে দিয়ে এত সময় পাবো না যে একটা চ্যাপ্টার পড়ে রিভিশন করে সেটার আবার অনুশীলনীর প্রশ্ন সলভ দেখে অন্য প্রশ্ন সলভ করব। এই জন্য যখন যে কাজটা করবা খুব ভালো মতন করতে হবে। এই ক্লাসগুলো করা মানে এই ক্লাস করার সাথে সাথে তোমার যাতে পড়াটা খুব ভালো মতন হয়ে যায়। আর আমাদের অনেকগুলো রাইটারের বই বাজারে পাওয়া যায়, যেই রাইটারের বইগুলো থেকেই তোমাদের অ্যাডমিশন টেস্টের প্রশ্ন বা বোর্ড প্রশ্ন করা হয়েছিল এর আগে, সেই রাইটারের বইয়ের প্রশ্নগুলাই কিন্তু আমাদের এই অনুশীলনী প্রশ্ন সলভ ক্লাসে ইনক্লুড করা হয়েছে। এবং উত্তর নিয়েও কনফিউশনের কোনো কারণ নেই। আমাদের ৩-৪টা রাইটারের বইয়ের মধ্যে যে উত্তরটা সবচেয়ে বেশি পারফেক্ট হবে আমরা সেই উত্তরটাকে আমাদের স্লাইডে ইনক্লুড করেছি। তাহলে দেখো, আজকে আমাদের প্রাণীর পরিচিতি ঘাসফড়িং এর অনুশীলনের প্রশ্ন সলভ ক্লাসে তোমাদের সাথে আছি আমি ডক্টর সঞ্চারী। তাহলে চলো আমাদের ক্লাসটা শুরু করা যাক। এই যে আমাদের ঘাসফড়িং চ্যাপ্টারটা, এই চ্যাপ্টারটাকে আমরা কয়েকটা পার্টে ভাগ করেছি। যেমন প্রথমে আমরা শুরু করেছিলাম ঘাসফড়িং এর শ্রেণীবিন্যাস দিয়ে, এরপরে আছে ঘাসফড়িং এর বাহ্যিক অঙ্গসংস্থান। বাহ্যিক অঙ্গসংস্থান শেষ করার পরে আমরা চলে গিয়েছিলাম ঘাসফড়িং এর অভ্যন্তরীণ অঙ্গসংস্থানের কাছে, যার মধ্যে প্রথম তন্ত্রটাই ছিল পরিপাকতন্ত্র, দেন শ্বসনতন্ত্র, রেচনতন্ত্র, রক্ত সংবহন তন্ত্র, এবং সবার লাস্টের দিকে ছিল দর্শনাঙ্গ, প্রজনন তন্ত্র এবং ঘাসফড়িং এর রূপান্তর। এই প্রত্যেকটা তন্ত্র থেকে কিন্তু আমাদের কিছু কি কোয়েশ্চেন্স ছিল যেগুলো কিনা প্রতি বছরই আমাদের পরীক্ষায় আসে। আমরা আশা করি যখন আমরা এই চ্যাপ্টারের উপরে ক্লাস করেছি আমরা সেগুলো সম্পর্কে ধারণা পেয়েছি যে কোন জিনিসগুলো আমাদেরকে একটু বেশি পড়তে হবে, কোন জিনিসগুলো একটু কম পড়লেও চলবে। তো আজকে আমাদের প্রশ্ন সলভ করার সাথে সাথে যদি ওই রিলেটেড কোনো টপিক চলে আসে আমরা ইনশাল্লাহ আজকে আলোচনা করব। তাহলে প্রথম প্রশ্নটা খেয়াল করো, বাংলাদেশে সন্ধানপ্রাপ্ত ঘাসফড়িং এর প্রজাতির সংখ্যা কত? এটা কিন্তু অনেক টেকনিক্যাল একটা প্রশ্ন। একটা প্রশ্ন হচ্ছে বাংলাদেশে কত, আরেকটা হচ্ছে পৃথিবীতে কত। এবং দুটাই কিন্তু মনে রাখাটা খুবই ইজি। দুটাই হচ্ছে 20-এর খেলা। পৃথিবীতে পাওয়া যায় হচ্ছে 20,000, আর তাহলে বাংলাদেশে কত পাওয়া যাবে? অবশ্যই পৃথিবীর চেয়ে কম হবে, তাহলে বাংলাদেশের সংখ্যাটা হবে 20টি। ওকে, তাহলে পৃথিবীতে হচ্ছে 20,000 এবং বাংলাদেশে হচ্ছে 20টি। এই জন্য প্রশ্ন আমাদেরকে খুব সুন্দর করে পড়তে হবে, এবং প্রশ্ন সহজ হলে টাইরে নাইরে না করতে করতে এক্সাইটমেন্টে ভুল অ্যান্সার দেওয়া যাবে না। সঠিক উত্তরটা ভালো মতন দেখিয়ে 4টা অপশনস পড়ে তারপর অ্যান্সার করতে হবে। ছোটবেলায় জিনিসটা আমি অনেক বেশি করতাম, এবং সবচেয়ে বেশি আমার যে ভুলটা হতো সেটা ছিল আশেপাশে মানুষের কথা শুনে আমার সঠিক উত্তর কেটে ভুল করা। যেমন আমি যখন ক্লাস 2তে বা 3তে পড়ি তখন আমাদের বাংলা পরীক্ষায় শুদ্ধ বানান লেখা আসতো, বুঝছো? তো শুদ্ধ বানানে আমার আম্মু আমাকে স্মরণ বানানটা 5 বার লেখাইছিল বাসায়। স্মরণ মানে কাউকে মনে করা, দন্তা শয় মফালা র মূর্ধন্য। তো পরীক্ষার হলে ঠিকই স্মরণ আসছে, আমি স্মরণ ওই ঠিক মতোই লিখছি। এরপরে পাশের বান্ধবীর কথা শুনে আমার কাছে মনে হয়েছে না রে, দন্তা শয় মফালা না, এটা মনে হয় দন্তা স বফালা হবে। অনেক চিন্তা ভাবনা করে পরীক্ষার ঘন্টা বাজার 1 মিনিট আগে আমি ওইটা কেটে দন্তা শয় বফালা স্মরণ লিখছি। বাসায় আসার পর আমার মন চাইছে আমি আমার 2 গালে 4টা চড় মারি নিজে নিজে। কারণ দেখো পরীক্ষার 1 মিনিট আগে আমি মানুষের কথা শুনে সে ভুল উত্তরটাকে শুদ্ধ করছি। ঠিক আছে? এবং আমি ছোটবেলায় এই অপশন না পড়া, প্রশ্ন ঠিক মতো না পড়া, এটার জন্য অনেক মাইর খাইছি।
মায়ের খাইছি বলতে পরীক্ষার হলে মায়ের খাইছি। আমার আম্মু আবার পড়াশোনা নিয়ে আমারে খুব কম পিটাইছে, বুঝছো? আম্মু পিটাইতে হচ্ছে অন্য জিনিস নিয়ে, না খাওয়ার জন্য, না ঘুমানোর জন্য, পড়াশোনা নিয়ে তেমন পিটায় নাই আরকি। তো যাই হোক, এইজন্য হচ্ছে যে আমাদের প্রশ্ন এবং প্রশ্নের অপশন গুলা খুব ভালো মতন আমাদেরকে পড়তে হবে। তাহলে দেখো, আমরা নেক্সট ক্লাসে চলে যাই বা নেক্সট কোয়েশ্চেনে চলে যাই। প্রাণী জগতে ঘাসফড়িং কোন পর্বের অন্তর্গত? তাহলে আমাদের ঘাসফড়িং কি একটা পোকা? যে কোনো পোকামাকড় বা কীটপতঙ্গ আমাদের কোন পর্বের আন্ডারে পড়ে যায়? আমরা সবাই জানি আর্থ্রোপোডার আন্ডারে পড়ে যাবে। তাহলে আমাদের অ্যানিলিডার আন্ডারে কারা পড়েছিল? আমাদের সবার প্রিয়, আদৌ কি প্রিয়? কেঁচো আর হচ্ছে জোঁক। আমার বাসায় থাকে হচ্ছে মহিষী নারী, আমার মা। ঠিক আছে? আমার মা হচ্ছে এত নির্ভীক নারী, সে যখন হচ্ছে গিয়ে ধরো তেলাপোকা দেখে বাসায়, ধরো এরকম উঠতেছে তেলাপোকা, হ্যাঁ, আমার বাসার সামনে, বা ধরো রুমের ফ্লোরে দৌড়াচ্ছে, আমার আব্বুকে যদি বলে আব্বু তেলাপোকা মারো, আমার আব্বু করবে কি, ঝাড়ু দিয়ে এমন ভাবে তেলাপোকা মারবে মনে জন্য তেলাপোকাকে ভাগাচ্ছে, হ্যাঁ। আর আমার মা যদি তেলাপোকা দেখে, তার হচ্ছে অব্যর্থ নিশানা, তার হাতে যদি স্যান্ডেল থাকে, সে স্যান্ডেল ছুঁড়ে মারলে একদম তেলাপোকার গায়েই পড়ে। আর স্যান্ডেল না পাইলে সে একদম মানে ডিরেক্ট পা দিয়ে সে তেলাপোকার উপরে পাঞ্চ করে, ঠিক আছে, এবং তেলাপোকা মরতে বাধ্য। তো আমার সেই নির্ভীক নারী এই একটা জিনিসে দুনিয়াতে ভয় পায়, সেটা হচ্ছে কেঁচো আর জোঁক। ঠিক আছে? তাহলে কেঁচো আর জোঁক এটা কোন পর্বের মধ্যে পড়ে? অ্যানিলিডার মধ্যে পড়ে। মলাস্কার মধ্যে কোনগুলো পড়বে? শামুক, ঝিনুক। এগুলো নিয়ে কিন্তু অনেকের কনফিউশন হয়। শামুক, ঝিনুক, অক্টোপাস। অনেকে মনে করে যে অক্টোপাস মনে হয় একাইনোডার্মাটা। অক্টোপাস কিন্তু মলাস্কার মধ্যে পড়বে, ঠিক আছে? জেলিফিশ কিন্তু তোমার নিডারিয়ার মধ্যে পড়বে। কিন্তু শামুক, ঝিনুক পড়বে হচ্ছে কিসের মধ্যে বলো তো? এটা পড়বে মলাস্কার মধ্যে। তাহলে এটা ভালো করে অ্যান্সার করতে হবে। নিডারিয়া তো আমাদের সবার প্রিয় হাইড্রা, যেটা আমরা হচ্ছে পড়ে এসেছি ঘাসফড়িং এর আগে দিয়ে। তাহলে আমাদের এটার অ্যান্সার কি হবে বলো তো? এটা হচ্ছে আর্থ্রোপোডা। এখন তোমার কাছে মনে হতে পারে, আইলা এত ইজি প্রশ্ন, ঘাসফড়িং কোন পর্বের প্রাণী, এটা পরীক্ষায় আসবে? কিন্তু যখন তুমি পরীক্ষার হলে বসবা, এই প্রশ্নটা দেখে তোমার কাছে মনে হবে, আচ্ছা, ঘাসফড়িং কি নিডারিয়া ছিল? যেমন একবার বিসিএস এ প্রশ্ন এসেছিল, বাংলাদেশের রাজধানী কি? ঢাকা, ঢাকা উত্তর, ঢাকা দক্ষিণ, ঢাকা পূর্ব। বেশিরভাগ পোলাপাইন ভাবছে যে এত সহজ প্রশ্ন মনে হয় ঢাকা উত্তর হবে, সবাই ভুল করে দিয়ে আসছে। এই জন্য পরীক্ষার হলের ওই 1 ঘন্টা হচ্ছে মানুষের লাখ। তাহলে দেখো, নিচের কোন প্রাণীটি পঙ্গপাল ভুক্ত? ছোটবেলায় দেখবা তোমার হচ্ছে একটা কবিতা ছিল, খোকা ঘুমালো পাড়া জুড়লো, বর্গি এলো দেশে। বর্গি মানে তখন ডাকাত মিন করতো, ডাকাতরা করতো কি, এরকম ঘরের পর ঘর উজাড় করে ডাকাতি করতো। তো এই বর্গিদের মতো একটা শব্দ ছিল পঙ্গপাল। পঙ্গপাল এমন একটা পোকা ছিল, যেটা কিনা কোন একটা ক্ষেতের মধ্যে আক্রমণ করলে ক্ষেতের পর ক্ষেত উজাড় হয়ে যেত সেই পঙ্গপালের আক্রমণে, সব নষ্ট হয়ে যেত। তো পঙ্গপালের মতোই একটা পতঙ্গ হচ্ছে আমাদের এই ঘাসফড়িং, ঠিক আছে? তাহলে এটা তো জানাই ও কথা যে পঙ্গপাল ভুক্ত, আমাদের বইতে তো প্রজাপতি, মৌমাছি, ফড়িং নিয়ে কোনো কথাবার্তাই নেই। তাহলে অ্যান্সার কি হবে? ঘাসফড়িং। এবং ইন্ডিয়াতে একবার উঠছিল যে এরকম পঙ্গপালের আক্রমণ নাকি হবে, তখন অনেকে আবিষ্কার করছিল যে পঙ্গপাল ভেজে খাবে। কোরিয়ানরা, চাইনিজরা তো সবই খায়, তাই না? ওরা পঙ্গপাল, ঘাসফড়িং, কুত্তা, বিলাই সব খায়, সব খাওয়া যাবে না। তাহলে দেখো, ঘাসফড়িং এর দেহখণ্ডের কাইটিন নির্মিত পুরু এবং শক্ত পৃষ্ঠীয় পাতকে কি বলা হয়? তাহলে আমরা এখানে বেশ কিছু জিনিস একটু তোমাদেরকে ক্লিয়ার করতে চাই। জিনিসগুলা কি দেখো, যদি আমাদেরকে বলা হয় কাইটিন, কাইটিন মানে হচ্ছে এক ধরনের শর্করা বা কার্বোহাইড্রেট। এই কাইটিন শর্করার সাথে যখন আমাদের মোম জাতীয় লিপিড যুক্ত হবে, তাহলে সেই মোমযুক্ত শর্করা প্লাস লিপিড অণুকে আমরা বলবো কিউটিকল। তাহলে আমরা কাইটিন আমাদের জীবনে পেয়েছি কোন কোন জায়গায়? ছত্রাকের কোষ প্রাচীরে কাইটিন থাকে, আর্থ্রোপোডার বহিঃকঙ্কালে কাইটিন সমৃদ্ধ কিউটিকল থাকে, পাতার উপরিত্বকে বাইরের আঘাত থেকে রক্ষা করার জন্য কিউটিকলের আবরণী থাকে। তাহলে আমরা আমাদের পর্বভুক্ত প্রাণীগুলোর মধ্যে এই কাইটিন সমৃদ্ধ কিউটিকল পেয়েছিলাম কোন কোন পর্বের আন্ডারে? এটা মনে রাখার সহজ উপায় হচ্ছে প্যান। প্যান দিয়ে কি হয়? পি দিয়ে হচ্ছে প্লাটিহিল মিনথিস, এ দিয়ে হচ্ছে অ্যানিলিডা, আর্থ্রোপোডা, আর এন দিয়ে হচ্ছে নেমাটোডা। তাহলে এই পর্বভুক্ত প্রাণীদের দেহে আমরা হচ্ছে কাইটিন নির্মিত বহিঃকঙ্কাল দেখতে পাবো। তো আমাদের ঘাসফড়িং এর যে কাইটিন আছে সেটা কেমন দেখো। ধরো এটা যদি আমাদের ঘাসফড়িং এর দেহ হয়, তাহলে ওদের পৃষ্ঠ দেশে থাকে একটা কিউটিকল, অঙ্কীয় দেশে থাকে একটা কিউটিকল,
পার্শ্ব দেশে থাকে একটা কিউটিকল। তাহলে পৃষ্ঠদেশে যেটা থাকে সেটাকে আমরা বলি টারগাম বা টারগাইট। অঙ্কীয় দেশে যে কিউটিকল থাকে তাকে আমরা বলি স্টারনাম বা স্টারনাইট। আমাদের যেরকম একদম অঙ্কীয় দেশের বুকের শক্ত হাড়টাকে আমরা স্টারনাম বলি, সেরকম ওদেরও অঙ্কীয় দেশের বা সামনের দিকের কিউটিকল আবরণীটাকে বলা হয় স্টারনাম। আর পার্শ্ব দেশে থাকে হচ্ছে প্লিউরন। পার্শ্ব দেশে কি থাকবে বলতো? প্লিউরন থাকবে। টারগাম, স্টারনাম, প্লিউরন এবং প্রত্যেকটা দেহখণ্ডকে আমরা ইন কমন কি বলি? স্ক্লেরাইট। স্ক্লেরাইট সবগুলো দেহখণ্ডকে ইন কমন স্ক্লেরাইট বলা হয়, ঠিক আছে? এবং ওদের এই যে স্ক্লেরাইট গুলো, এগুলো পরস্পরের সাথে যেই সংযোগ প্রান্ত দ্বারা যুক্ত হয় তাকে আমরা কি বলি বলতো? সুচার। দেখবে আমাদের মস্তকের কঙ্কাল গুলাও কিন্তু এই সুচার দ্বারা গঠিত হয় বা সুচার দ্বারা কানেক্টেড হয়। সুচার দ্বারা কানেক্টেড হওয়ার সুবিধা কি জানো? আমাদের পুরা মাথার স্কালটা যদি একটা নিরেট বা কম্প্যাক্ট বোন হতো, তাহলে কিন্তু বেবির ডেলিভারি এত ইজিলি হতো না। একটা বাচ্চা নর্মাল ডেলিভারির সময় যখন বাচ্চাটা বের হয়, তখন ওর মাথার স্কাল গুলো এরকম একটা আরেকটার উপরে ওভারল্যাপ করে ফেলে। তাহলে মাথাটা ছোট হয়ে ইজিলি বাচ্চাটা বের হয়ে আসে। বের হওয়ার পর ওর মাথাটা আবার আগের মতো হয়ে যায়। এই জন্য দেখবা ছোট বাবুদের এই জায়গাটা অনেক নরম থাকে, একদম তিন কোনা ইচ্ছা একটা এরিয়া। তাহলে এই সুচার দিয়ে ওরা এরকম ওভারল্যাপ হয়ে যায়, বের হয়ে আবার আগের মতো হয়ে যায়। তাহলে আমাদের ঘাসফড়িং এর সারাটা জীবনই হাড্ডিগুলো এরকম সুচার দিয়ে ফ্লেক্সিবল থাকে। এই জন্য দেখো না, ঘাসফড়িং, তেলাপোকা দরজার চিপা, খাটের তলা দিয়ে পুরুত পুরুত করে বের হয়ে যেতে পারে এই সুচার থাকার কারণে। তাহলে আমার যদি বলা হয় যে তোমার হচ্ছে কি পৃষ্ঠীয় পাত, তাহলে আমাদের পৃষ্ঠদেশে কি ছিল বলতো বাচ্চারা? পৃষ্ঠদেশে ছিল হচ্ছে টারগাইট। তাহলে প্লুরাইট কিছুই না, স্ক্লেরাইট হচ্ছে প্রত্যেকটা দেহখণ্ডকে আমরা বলবো। আর স্টারনাইট আমরা কোনটাকে বলবো? অঙ্কীয় দেশে যেটা থাকে, মানে আমাদের ভেন্ট্রালে যেটা থাকবে সেটাকে আমরা বলবো হচ্ছে স্টারনাইট। নিচের কোনটি গ্রাসহপারের মস্তকের বহিঃকঙ্কালের অংশ? মস্তকের বহিঃকঙ্কালে কি কি আছে আসো আমরা একটু দেখি। পৃষ্ঠদেশে থাকে ত্রিকোণাকৃতির ভার্টেক্স। কপালের দিকে চওড়া ফ্রন্স, দুপাশে জেনা, নিচে হচ্ছে আয়তাকার ক্লাইপিয়াস, এই যে আমাদের মুখপাঙ্গ। ঠিক আছে? তাহলে ভার্টেক্স, ফ্রন্স, জেনা, ক্লাইপিয়াস। একদম মাথার দিকে তিন কোণা করে হচ্ছে ভার্টেক্স থাকবে। আমাদের কপালের বোনসটা যেরকম ফ্রন্টাল, ঘাসফড়িং এর হচ্ছে ফ্রন্স। মেয়েরা যে ব্লাশ দেয় না এইদিকে, এই জাইগোম্যাটিক বোন বরাবর ঘাসফড়িং এর থাকে কি জেনা, এই বরাবর ক্লাইপিয়াস, নিচে হচ্ছে মুখপাঙ্গ। তাহলে মুখপাঙ্গের মধ্যে এই নিচে দেখো, আমাকে যদি বলা হয় মুখপাঙ্গ কত সেট, প্রশ্নে যদি বলা হয় মুখপাঙ্গ কত সেট, তাহলে সেটা কি হবে বলতো? মুখপাঙ্গ হবে এক সেট। মুখপাঙ্গ কতটি, কতটি বললে কি হবে? মুখপাঙ্গ হচ্ছে 7টি। কত প্রকার, এটা বললে হবে 5 প্রকার। তাহলে এক সেট, 7টি, 5 প্রকার। তাহলে দেখো তো আমার হচ্ছে মস্তকের বহিঃকঙ্কালের মধ্যে কোনটা পড়বে আসো আমরা দেখি। ফ্ল্যাজেলাম, এটা থাকে মুখপাঙ্গতে। স্কেপ পেডিসেল, সরি, স্কেপ পেডিসেল ফ্ল্যাজেলাম, এই তিনটেই হচ্ছে আমাদের অ্যান্টেনার অংশ, ঘাসফড়িং এর অ্যান্টেনার অংশ। তাহলে মস্তকের বহিঃকঙ্কালে কোনটা ছিল? ফ্রন্স, এই যে কপালে ফ্রন্স। তাহলে আমাদেরকে নামগুলো ভালো করে পড়তে হবে। ঘাসফড়িং এর উদরে খণ্ডক কতটি? তাহলে আমাদের উদরের খণ্ডক দেখো 5 খণ্ডক বলে ঘাসফড়িং এর বডিতে কিছু নেই। 7 খণ্ডক বলতে আমাদের ঘাসফড়িং এর বডিতে আছে হচ্ছে ঘাসফড়িং এর পৃষ্ঠীয় বাহিকা বা হৃদযন্ত্র। ঘাসফড়িং এর পৃষ্ঠীয় বাহিকা বা হৃদযন্ত্র হচ্ছে 7টা প্রকোষ্ঠে বিভক্ত। তাহলে 7 সংখ্যাটা আমরা এখানে পাবো। 13 সংখ্যাটাও কোথাও নাই। তাহলে এটা অ্যান্সার কি হবে বলতো? 11টি। ওকে, তাহলে আসো আমরা একটু খণ্ডকগুলো একসাথে পড়ে ফেলি। আমরা যদি আসি তাহলে হচ্ছে আমাদের ঘাসফড়িং এ দেহে
অঞ্চল হচ্ছে 3টা, মস্তকে খণ্ডক হচ্ছে 6টা ভ্রূণীয় খণ্ডক, বক্ষতে খণ্ডক হচ্ছে 3টা, আর উদরে খণ্ডক হচ্ছে 11টা। পরিপাক তন্ত্রতে অংশ হচ্ছে 3টা, হৃদযন্ত্র বা পৃষ্ঠীয় বাহিকাতে প্রকোষ্ঠ হচ্ছে 7টা, শ্বসন তন্ত্রতে শ্বসন রন্ধ্র হচ্ছে কত জোড়া বলতো? কত জোড়া বললে? 10 জোড়া। কতটা বললে? 20টা। ওকে, তাহলে এগুলো হচ্ছে গিয়ে তোমার আমাদের বডিতে বিভিন্ন রকমের হিসাব, ঘাসফড়িং এর বডিতে। এরপরে আমরা যদি আসি মুখপাঙ্গর কনফিউশন তো আগের স্লাইডে আমরা ক্লিয়ার করে দিলাম, এক সেট 7টা 5 প্রকার। এরপরে আমাদের যদি আসে যে আমাদের হচ্ছে তোমার অ্যান্টেনা, অ্যান্টেনাতে 3টা অংশ আছে, স্কেপ, পেডিসেল আর হচ্ছে ফ্লাজেলাম। এই 3টা অংশের মধ্যে ফ্লাজেলামের কয়টা খণ্ডক থাকে? এই 3টা অংশের মধ্যে ফ্লাজেলামে থাকবে হচ্ছে 25টা খণ্ডক। মুখপাঙ্গের যে ম্যাক্সিলারি পাল্প, সেই ম্যাক্সিলারি পাল্পে খণ্ডক থাকে হচ্ছে 5টা, আর ল্যাবিয়াল পাল্পে খণ্ডক থাকে হচ্ছে 3টা। ওদের যে ডানা বা উইংস, সে ডানা থাকে হচ্ছে 2 জোড়া। ওদের পা হচ্ছে প্রত্যেক খণ্ডকে 1 জোড়া করে, টোটাল 3 জোড়া। পরিপাক তন্ত্রের সবকিছুই হচ্ছে গিয়ে তোমার 6 বা 6-এর চাচাতো মামাতো খালাতো ভাই বোন, ঠিক আছে? সবকিছুই 6 বা 6-এর অংশ। যেমন আমরা যদি বলি যে হেপাটিক সিকা, পরিপাক তন্ত্রতে হেপাটিক সিকা হচ্ছে 6 জোড়া বা 12টি। এরপর হচ্ছে অনুলম্ব ভাঁজ, অনুলম্ব চুল আছে কিছু বা প্যাড আছে, সেই সবগুলা হচ্ছে 6টা। রেকটাল প্যাপিলাও 6টা। তাহলে মোটামুটি আমার যা কিছু মনে ছিল, ওমাটিডিয়ামতে 1 জোড়া থাকে আমরা জানি, সরলাক্ষী 3টা থেকে, এটাও মনে রাখার বিষয় না। তাহলে আমাদের যত রকম খণ্ড আছে সবগুলো আমি লিখে দিলাম, ঠিক আছে? এই খণ্ডগুলো কিন্তু পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা, এবারে আসো, দেখো ল্যাসিনিয়া কোন উপাঙ্গের অংশ? আমরা পড়েছিলাম না ল্যাসিনিয়া গ্যালিয়া। তাহলে ল্যাসিনিয়া কিসের মধ্যে ছিল? আমি তোমাদের ছবিটা আঁকি, তোমরা একটু মনে করার চেষ্টা করো। কার্ডো, স্টাইপস, ল্যাসিনিয়া, গ্যালিয়া, পাল্প। তাই না? এই অংশগুলা ছিল না? কার্ডো, স্টাইপস, ল্যাসিনিয়া, গ্যালিয়া, ম্যাক্সিলারি পাল্প, 5টা খণ্ডে বিভক্ত। তাহলে আমাদের এখানে ল্যাসিনিয়া কোন উপাঙ্গের অংশ হবে বলতো? ম্যাক্সিলার অংশ হবে, কারণ ম্যান্ডিবলের মধ্যে আমরা কোনো আলাদা পার্ট পাই নাই, ল্যাব্রামের মধ্যে আমরা কোনো আলাদা পার্ট পাই নাই, বাট হচ্ছে গিয়ে তোমার ল্যাব্রামের পরে ল্যাবিয়ামের মধ্যে আমরা পেয়েছিলাম হচ্ছে গিয়ে তোমার মেন্টাম, সাবমেন্টাম, লিগিউলি, ল্যাবিয়াল পাল্প। ওকে, তাহলে পার্টগুলো মনে রাখতে হবে। ঘাসফড়িং এর মাথার স্ক্লেরাইট কোনটি? স্ক্লেরাইট বলতে বুঝিয়েছে ঘাসফড়িং এর মাথার বহিঃকঙ্কালের অংশ কোনটি। তাহলে স্টার্নাম ছিল হচ্ছে ওদের অঙ্কীয় দেশে থাকে দেহের, টার্গাম থাকে হচ্ছে গিয়ে দেহের পৃষ্ঠীয় দেশে, আর হচ্ছে ল্যাবিয়াম হচ্ছে মুখপাঙ্গের অংশ। তাহলে এখানে চেয়েছে হচ্ছে মস্তকের স্ক্লেরাইট, মানে মস্তকের বহিঃকঙ্কাল অংশ কি ছিল? পৃষ্ঠদেশে ত্রিকোণাকৃতির ভার্টেক্স। বক্ষ অঞ্চলে কত জোড়া শ্বাসরন্ধ্র থাকে? তাহলে আমরা জানি যে শ্বাসরন্ধ্র হচ্ছে টোটাল 10
জোড়া, এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, পরীক্ষায় আসার মতো। এর মধ্যে বক্ষ অঞ্চলে থাকে হচ্ছে টোটাল 2 জোড়া। তাহলে উদর অঞ্চলে কত থাকবে হিসাব করো। উদর অঞ্চলে প্রথম 8টা খণ্ডকে থাকবে 8 জোড়া। আমাদের প্রশ্নতে কি কত জোড়া বলেছে নাকি কতটা বলেছে, এটা খুব ভালো মতন খেয়াল করতে হবে। দেখবে প্রশ্নে বলছে যে তোমার হচ্ছে শ্বাসরন্ধ্র কতটা, প্রথম অপশনে দেওয়া আছে 10। তুমি নাচতে নাচতে 10 অ্যান্সার করে বাসায় এসে বলবে আম্মা বিরিয়ানি রান্ধো, সেই পরীক্ষা দিছি, পরে রেজাল্ট দেওয়ার পর দেখবা 2টা ঘোড়া রান্না পাইছো। এই জন্য অবশ্যই খেয়াল করতে হবে কত জোড়া না কতটা বলেছে। তাহলে বক্ষ অঞ্চলে কত জোড়া, এটা অ্যান্সার হবে 2 জোড়া। প্রতি দেহখণ্ডকের শক্ত আবরণকে কি বলা হয়? আমরা দেখো সুচার পেয়েছিলাম খণ্ডকগুলোর সংযোগ স্থলে, টার্গাম স্টার্নাম পেয়েছিলাম পৃষ্ঠীয় অঙ্কীয় দেশে, কিন্তু যখন কিছু উল্লেখ করবে না তখন অ্যান্সার হবে স্ক্লেরাইট। পায়ের গঠনের সঠিক ক্রম কোনটা? আমাদের ঘাসফড়িং এর একদম মানে পায়ের 3 কোণা বা ত্রিভুজ, প্রথমটা ছিল হচ্ছে গিয়ে তোমার ত্রিভুজা 3 কোণা কক্সা ত্রিভুজাকৃতি ট্রোকেন্টর। এরপরে আমাদের পায়ের সবচেয়ে বড় হাড় কোনটা? ফিমার। ফিমারের ঠিক নিচে আমাদের টিবিয়া ফিবুলা, তার ঠিক নিচে টার্সাল, মেটাটার্সাল আর ফ্যালাঞ্জেস। তো আমাদের সাথেও কিন্তু ঘাসফড়িং এর অনেক মিল আছে। ওদের উপর থেকে শুরু হয়েছে কক্সা ট্রোকেন্টর, এরপরে ফিমার, টিবিয়া, টার্সাস। আমাদের মতো কিন্তু সিরিয়াল মিল আছে। তাহলে দেখো তো কোনটা মিলে, দেখো এটা তো হবেই না। কক্সা ট্রোকেন্টর ফিমার টিবিয়া টার্সাস, এখানে ফিবুলা নাই, তাহলে এটাই হচ্ছে কক্সার পরে ফিমার, এরপর ট্রোকেন্টর হবেই না, কক্সার পরে টিবিয়া আসা তো প্রশ্নই ওঠে না। তাহলে এটা কিন্তু সিরিয়ালটা দেখছো পরীক্ষায় কিন্তু এভাবে আসতে পারে। দেখো মাজেদা মিসের বইতে এভাবে আছে, এবং মেডিকেলের প্রশ্নগুলো কিন্তু সাধারণত এভাবেই হয়। নিচের কোন প্রবাহ চিত্রটি সঠিক, নিচের কোন অনুক্রমটিকে আমরা সঠিক বলতে পারি। কোনটি ঘাসফড়িং এর মস্তকের বহিঃকঙ্কালের অংশ নয়? দেখছো মস্তকের বহিঃকঙ্কাল থেকে কতগুলো প্রশ্ন দেওয়া আছে, এটা কিন্তু মেডিকেলে 16তেও এসেছিল। তাহলে মস্তকের বহিঃকঙ্কালের অংশ এখানে কিন্তু বলেছে নয়, তাহলে কোনটা না দেখো তো। দুই পাশে জেনা ছিল, এপিক্র্যানিয়াম, ওসেলি, ভার্টেক্স। তাহলে এপিক্র্যানিয়াম হচ্ছে ওদের পুরো যে মস্তক, সেই মস্তকের বহিঃকঙ্কালকেই বলা হয় হেড ক্যাপসুল বা এপিক্র্যানিয়াম। আমাদের মস্তকের বহিঃকঙ্কালকে আমরা বলি ক্র্যানিয়াম বা স্কাল, ঘাসফড়িং এরটাকে আমরা বলি এপিক্র্যানিয়াম। তাহলে মস্তকের বহিঃকঙ্কালের অংশ নয় কোনটি? অ্যান্সার হবে ওসেলি। ওসেলি কি জিনিস? ওসেলি হচ্ছে সরলাক্ষী, এটা হচ্ছে দুইটা পুঞ্জাক্ষীর মাঝে থাকে, এটা হচ্ছে বহিঃকঙ্কাল না, জাস্ট মস্তক অঞ্চলের একটা অংশ, সংখ্যায় হচ্ছে 3টা। ঘাসফড়িং এর অগ্রভাগের সরু ও শক্ত ডানাদ্বয়কে কি বলে? সরু আর শক্ত ডানাদ্বয়, তার মানে আমরা জানি যে ঘাসফড়িং এর ডানা কয় জোড়া? 2 জোড়া। এর মধ্যে উঠতে সাহায্য করে পিছনের ডানা জোড়া, আর পিছনের ডানা জোড়াকে আবৃত করে রাখবে সামনের ডানা জোড়া। তাহলে এক্সটার্না বলতে কিছু নাই। ট্রোকেন্টর কিসের মধ্যে ছিল? কক্সা ট্রোকেন্টর, এটা থাকে হচ্ছে পায়ের মধ্যে। টিবিয়া টার্সাস, এটা থাকে পায়ের মধ্যে। তাহলে অ্যান্সার কি হবে? টেগমিনা। এই টেগমিনার আরেকটা নাম হচ্ছে এলিট্রা। অনেকে এলিটার গান শুনো তাই না? এলিট্রা বা টেগমিনা বা ডানার আবরণ, ওরা করে কি পিছনের যে এক জোড়া ডানা আছে বড় আকৃতির, সেগুলোকে ঢেকে রাখতে সাহায্য করে। তেলাপোকার প্রথম ম্যাক্সিলার অংশ নয় কোনটি? তেলাপোকার ঘাসফড়িং কিন্তু সেম জিনিস, ঠিক আছে? তাহলে কার্ডো স্টাইপস, ল্যাসিনিয়া, গ্যালিয়া, এগুলো আমরা পেয়েছিলাম ম্যাক্সিলাতে। আর সাবমেন্টাম আমরা কিসে পাই বলতো? ল্যাবিয়ামে। এটা কিন্তু তখন বলেছিলাম যে ল্যাবিয়ামের পার্ট গুলো আমাদেরকে মনে রাখতে হবে। ল্যাবিয়ামের পার্ট গুলো কি কি ছিল দেখো। ঠিক আছে, একদম উপরে হচ্ছে সাবমেন্টাম, এরপরে হচ্ছে মেন্টাম, এগুলা হচ্ছে ল্যাবিয়াল পাল্প, 3টা খণ্ড। তাহলে আমাদের সাবমেন্টাম কোথায় থাকে বলতো? ল্যাবিয়ামে থাকে, ঠিক আছে? বাকিগুলো সব ম্যাক্সিলার অংশ। কোনটি ঘাসফড়িং এর মুখপাঙ্গের অংশ নয়? ল্যাব্রাম, ল্যাবিয়াম, অ্যান্টেনা, ম্যান্ডিবল। আমরা অ্যান্টেনা কিসে পেয়েছিলাম? মস্তক অঞ্চলে পেয়েছিলাম, এক জোড়া অ্যান্টেনা ছিল, কিন্তু এটা কিন্তু মুখপাঙ্গের কোনো অংশ না। অ্যান্টেনা, পুঞ্জাক্ষী, সরলাক্ষী, এগুলাকে আমরা মুখপাঙ্গের কোনো অংশ বলবো না। ল্যাসিনিয়া পাওয়া যায় মুখপাঙ্গের কোনটিতে? আমরা দেখেছিলাম না ল্যাসিনিয়া গ্যালিয়া কোথায় থাকে? ম্যাক্সিলাতে। ল্যাব্রামের কোনো আলাদা পার্ট ছিল না, ম্যান্ডিবলেরও ছিল না, ল্যাবিয়ামে ছিল মেন্টাম, সাবমেন্টাম আর লিগিউলি
ল্যাবিয়াল পাল্প। ঘাসফড়িংয়ের পুঞ্জাক্ষের কোন অংশটি আলো গ্রহণ করে? তাহলে এখানে হচ্ছে আলো গ্রহণ নিয়ে অনেক কাহিনী আছে, ঠিক আছে। আমাকে যদি বলে যে পুঞ্জাক্ষের কোন অংশটা লেন্সের মতো কাজ করে, তাহলে লেন্সের মতো কাজ করে জিজ্ঞেস করলে আমরা অ্যান্সার করব হচ্ছে কর্নিয়া, যেটাকে তৈরি করে কর্নিয়া জেন কোষ, জেনেসিস থেকে জেন। কোনটি আলো প্রবেশে সাহায্য করবে? প্রতিসরণশীল অঙ্গ হিসেবে আলো প্রবেশে সাহায্য করে হচ্ছে ক্রিস্টালাইন কোন। ক্রিস্টালাইন কোন। আর হচ্ছে কোনটির সাহায্যে আলো গৃহীত হয়? আলো প্রবেশ করা, আলো গৃহীত কিন্তু একই, কিন্তু আমাদেরকে বইয়ের ভাষাটা মেনটেন করতে হবে। তাহলে কোনটির সাহায্যে আলো গৃহীত হয়, এটার অ্যান্সার দিলে কি হবে? এটার অ্যান্সার হবে হচ্ছে র‍্যাবডোম, ঠিক আছে। আর র‍্যাবডোম তৈরি করে হচ্ছে রেটিনুলার কোষ। তাহলে লেন্সের মতো কাজ করবে কর্নিয়া, তার মানে কর্নিয়াতে প্রতিবিম্ব সৃষ্টি হবে। আলো প্রবেশে সাহায্য করে ক্রিস্টালাইন কোন কোষ, যেটা প্রতিসরণশীল অঙ্গ হিসেবে কাজ করে। আর আলো গৃহীত হয় র‍্যাবডোম, হুইচ ফাংশনস অ্যাজ রেটিনা। আমাদের চোখে রেটিনার যে কাজ, ঘাসফড়িং এর চোখে র‍্যাবডোমের একই কাজ। তাহলে দেখো তো পুঞ্জাক্ষের কোন অংশটি আলো গ্রহণে সাহায্য করে? এটার অ্যান্সার হবে হচ্ছে কি বলতো? র‍্যাবডোম। কর্নিয়াকে তৈরি করে কর্নিয়াজেন কোষ, এটা হচ্ছে 2টা। আর ক্রিস্টালাইন কোনকে তৈরি করে ক্রিস্টালাইন কোষ, এটা হচ্ছে 4টা। পাশে লিখে দেই, রেটিনা বা র‍্যাবডোমকে তৈরি করে যে কোষ, রেটিনুলার কোষ, সেটা কয়টা আছে একটু মনে করার চেষ্টা করো তো। কর্নিয়াজেন কোষ 2টা, ক্রিস্টালাইন কোন কোষ 4টা, তাহলে ডাবল করো, রেটিনুলার কোষ থাকে হচ্ছে 7 থেকে 8টা। কোনটি ঘাসফড়িং এর দেহে দেখা যায়? মেসোগ্লিয়া। আমরা মেসোগ্লিয়া কার দেহে পেয়েছিলাম? একটোডার্ম আর এন্ডোডার্মের মাঝখানে নিডারিয়া পর্বভুক্ত প্রাণী হাইড্রার মেসোগ্লিয়া ছিল। সিলেন্টেরনও ছিল কার দেহে? হাইড্রার দেহে। আর ঘাসফড়িং এর দেহে কি আমরা সমখণ্ডকায়ন পাচ্ছি? পাচ্ছি না। তাহলে আমরা কি পাই? হিমোসিল পাই। যাদের রক্ত সংবহন তন্ত্র মুক্ত, তাদের রক্তপূর্ণ দেহ গহ্বরকে বলা হয় হিমোসিল। তাহলে তোমরা ডিকশনারিতে লিখে ফেলো যে হিম শব্দটার মানে, যেখানে হিম পাবা, হিম মানেই হচ্ছে রক্ত, আর সিল মানেই হচ্ছে গহ্বর। যেমন যে গহ্বরটা হচ্ছে তোমার রক্ত এবং পরিপাকের কাজ করে তার নাম সিলেন্টেরন, ঠিক আছে। আবার হচ্ছে সিল থেকে সিলোম। ঘাসফড়িং এর পায়ের অংশ কোনটি? দেখো এলিট্রা, এলিট্রা বা টেগমিনা বা ডানার আবরণ, এই দুইটাই কি ছিল? সেম ছিল। এটা কি ছিল বলতো? পিছনের দিকে ডানা দুটাকে হচ্ছে আবরণ দিতে বা প্রতিরক্ষা করতে সাহায্য করেছিল। কক্সা, টার্গাম, টার্গাম ছিল কি? পৃষ্ঠদেশের দেহের স্ক্লেরাইট, পৃষ্ঠদেশে থাকে। আর যদি শুধু পায়ের কথা বলি তাহলে কি হবে? কক্সা। কততম খণ্ডকের স্টার্নাম প্রলম্বিত হয়ে সাব জেনিটাল প্লেট গঠন করে? এই জিনিসটা তোমাদেরকে বুঝায় দেওয়ার চেষ্টা করি। দেখো, একটা হচ্ছে মেল ঘাসফড়িং, আরেকটা হচ্ছে ফিমেল ঘাসফড়িং। তো কার বডিতে কত নাম্বার খণ্ডক কি কাজ করতেছে আসো আমরা দেখি। মেল ঘাসফড়িং এ হচ্ছে আমরা শুরু করি হচ্ছে গিয়ে 9th দিয়ে। তাহলে নবম যে খণ্ডকটা আছে সেই নবম খণ্ডকে আমরা কি দেখতে পারি? আমরা দেখতে পারি হচ্ছে সাব জেনিটাল প্লেট। তাহলে জেনিটালিয়া মানে আমরা বুঝতেই পারছি যে প্রজননের সাথে রিলেটেড। তাহলে আমাদের এখানে কি থাকবে বলতো? জনন রন্ধ্র। তাহলে পুরুষ ঘাসফড়িং এর জনন রন্ধ্র থাকে হচ্ছে নবম খণ্ডকে। সেকেন্ড হচ্ছে 10th। 10th এ থাকে দুই পাশে পায়ুছিদ্র বা অ্যানাল সার্কি। আর হচ্ছে 11th, এই 11th এ অ্যানাল সার্কিকে ঢেকে থাকবে সুপ্রা অ্যানাল প্লেট। সুপ্রা মানে সুপিরিয়র, উপরে। তাহলে অ্যানাসের উপরে থাকবে সুপ্রা অ্যানাল প্লেট, অ্যানাল সার্কিকে ঢেকে। এটা হচ্ছে পুরুষ ঘাসফড়িং এর ক্ষেত্রে। এবার স্ত্রী ঘাসফড়িং এর ক্ষেত্রে আমরা কি পাবো? দেখো, স্ত্রী ঘাসফড়িং এর 9th খণ্ডকে থাকবে হচ্ছে ওভিপোজিটর। ওভি মানে ওভাম, পজিটর মানে যে পজেস করে, ধারণ করে। তাহলে তোমার ডিম্বাণু বা ওভাম তৈরি হওয়ার পর সেটাকে পজেস করবে বা ধারণ করবে, মানে জমা করে রাখবে ওভিপোজিটর। আর ওদের 8 আর হচ্ছে 9th যে খণ্ড,
অষ্টম আর নবম খণ্ডক মিলিতভাবে তৈরি করবে হচ্ছে ওদের জার্মপোর বা জনন রন্ধ্র, যেটা পুরুষ ঘাস ফড়িংয়ে শুধুমাত্র নবম খণ্ডকে ছিল। ওকে, আর ওদের হচ্ছে গিয়ে তোমার কোনো অ্যানাল সার্কি, সুপ্রা অ্যানাল, সাবজেনিটাল প্লেট এগুলা কিছু নাই। তাহলে এই যে আমাদের কি বলা হয়েছে যে কততম খণ্ডকের স্টার্নাম প্রলম্বিত হয়ে সাবজেনিটাল প্লেট গঠন করে, তাহলে এটা কি পুরুষে নাকি স্ত্রীতে? অফকোর্স এটা পুরুষ ঘাস ফড়িংয়ে, তাহলে সাবজেনিটাল প্লেট হচ্ছে গিয়ে নবম খণ্ডকে। ঘাস ফড়িংয়ের দেহ কতটি অঞ্চলে বিভক্ত? মস্তক, বক্ষ, উদর। তাহলে আমরা চ্যাপ্টার 1-এ পড়েছিলাম যে অঞ্চলায়ন, খণ্ডকায়ন। বাংলাদেশ যদি একটা তোমার সরি আমি বলি যদি, হ্যাঁ বাংলাদেশ যদি একটা প্রাণীর দেহ হয় তাহলে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট এক একটা অঞ্চল। আর ঢাকার আন্ডারে যাত্রাবাড়ি, ফার্ম গেট, এরপরে হচ্ছে গিয়ে মতিঝিল, বনানী, এগুলা হচ্ছে এক একটা খণ্ডক। তার মানে ছোট ছোট অনেকগুলা খণ্ডক মেটামার বা সোমাইট মিলিত হয়ে তৈরি করে এক একটা অঞ্চল বা হচ্ছে ট্যাগমাটা। ওকে, তাহলে আমাদের ঘাস ফড়িং এ দেখো মস্তকের 6টা খণ্ডক নিয়ে একটা অঞ্চল মস্তক, 3টা খণ্ডক নিয়ে বক্ষ, 11টা খণ্ডক নিয়ে উদর। তাহলে 3টা অঞ্চলের আন্ডারে কি অনেকগুলা খণ্ডক আছে, যেগুলো হচ্ছে অসম খণ্ডকায়ন, আকৃতিতে কোনো মিল নাই। ঘাস ফড়িং এর কপালের চওড়া অংশকে কি বলা হয়? ক্লাইপিয়াস থাকে হচ্ছে গিয়ে তোমার ফ্রন্সের নিচে, জেনা থাকে হচ্ছে দুই পাশে, ভার্টেক্স থাকে হচ্ছে পৃষ্ঠদেশে। তাহলে কপালে থাকবে হচ্ছে ফ্রন্স। হেপাটিক সিকাতে কত জোড়া লম্বা স্বচ্ছ নালিকা থাকে? ঘাস ফড়িং এর অগ্রান্ত্র আর হচ্ছে মধ্যান্ত্র, তার মানে ফোরগার্ড আর হচ্ছে মেসেন্টেরন বলতেছি আমরা যেটাকে, তার ঠিক মধ্যবর্তী অঞ্চলে কতগুলো আগুনের শিখার মতো কি থাকে বলতো? গ্রন্থি থাকে, যেগুলোকে আমরা বলি হেপাটিক সিকা বা গ্যাস্ট্রিক সিকা। এটা থাকে টোটাল 6 জোড়া বা 12টা। খাদ্যবস্তু গ্রাসনালীতে প্রবেশে সহায়তা করে নিচের কোনটি? আমাদেরকে তাহলে ফ্লোচার্টটা জানতে হবে। প্রথমে হচ্ছে ঘাস ফড়িং এর খাবার আসে হচ্ছে মুখছিদ্র, এটা প্রাকমৌখিক প্রকোষ্ঠ দিয়ে আসবে হচ্ছে গলবিলে, গলবিল থেকে হচ্ছে গিয়ে ক্রপ, ক্রপেরই আরেকটা নাম হচ্ছে গ্রাসনালী, ক্রপ থেকে খাবার যায় গিজার্ডে। এটাই হচ্ছে ফোরগাটের গঠন। তাহলে আমাকে গ্রাসনালী বলতে কি মিন করেছে? ক্রপ মিন করেছে। তাহলে ক্রপে খাবার যেতে সাহায্য করবে কোনটি বলতো? গলবিল। তাহলে এটা কি হবে অ্যান্সার? গলবিল। ঠিক আছে, গ্রাসনালী মানে হচ্ছে ক্রপ। কোনটিতে ঘাস ফড়িং এর পৌষ্টিকনালীর প্রোক্টোডিয়ামের অন্তর্ভুক্ত? স্টোমোডিয়াম, মেসেন্টেরন, প্রোক্টোডিয়াম। প্রোক্টোডিয়াম মানে হচ্ছে হিন্ডগাট, মানে পশ্চাৎ অন্ত্র বা পশ্চাদান্ত্র। এর মধ্যে কি কি আছে? সিকাম কোলন বা ইলিয়াম কোলন আর হচ্ছে রেকটাম। তাহলে ক্রপ ছিল হচ্ছে কিসের মধ্যে? ফোরগাট। গলবিল ছিল ফোরগাট, গিজার্ডও ফোরগাট। তাহলে অ্যান্সার কি হবে বলতো? রেকটাম। তাহলে পশ্চাদান্ত্রে আর কি কি থাকে? ইলিয়াম, ইলিয়াম আমাদের মানুষের ক্ষুদ্রান্ত্রে থাকে, আর ঘাস ফড়িং এর পশ্চাদান্ত্রে থাকে কোলন আর হচ্ছে রেকটাম। হেপাটিক সিকার সংখ্যা কতটি? দেখছো, আমাকে যদি বলতো কত জোড়া, 6 জোড়া। সংখ্যা কতটি বললে অ্যান্সার হবে 12টি। প্রশ্ন দেখছো কিভাবে ঘুরায় পেঁচায় করতে পারে, এবং এটা দেখো তোমার হচ্ছে গিয়ে চিটাগাং বোর্ডে আসছিল। পরিপাক নালীর ত্রিকোণাকার গঠনটির নাম কি? আমাকে যদি ত্রিকোণাকার গঠন বলা হয় তাহলে সেটার অ্যান্সার হবে গিজার্ড, কারণ গিজার্ডের আকৃতি কেমন? ত্রিকোণাকার। মেসেন্টেরন এবং হেপাটিক সিকার অন্তঃপ্রাচীরে কোন ধরনের কোষ থাকে? মনে রাখবা, যেখানেই হচ্ছে গিয়ে আমার কোনো কিছু ক্ষরণ করার দরকার আবার শোষণ করা দরকার, যেমন পরিপাকের জন্য আমার এনজাইম ক্ষরণ করা দরকার, আবার খাদ্যকে কোষের ভিতরে নেওয়ার জন্য আমার শোষণ করা দরকার। তাহলে যেখানে আমার একই সাথে ক্ষরণ এবং শোষণ সংঘটিত হয় সেখানে আমার কোন এপিথেলিয়াম থাকে? কলামনার। তাহলে এটা আজকে থেকে শিখে ফেলো যে যেখানে আমার কোনো কিছু ব্যাপন বা ছাকন হবে সেখানে কি আমার পাতলা লেয়ার প্রয়োজন। ব্যাপন বা ছাকন থাকা মানে সেখানে পাতলা লেয়ার প্রয়োজন, আর পাতলা লেয়ার মানেই হচ্ছে স্কোয়ামাস। যেখানে আমার পরিশোষণ মানে শুধুমাত্র অ্যাবজর্পশন হবে, পরিশোষণ হবে, সেখানেই হচ্ছে গিয়ে আমার প্রয়োজন হচ্ছে কিউবয়েডাল। আর যেখানে আমার একই সাথে ক্ষরণ এবং শোষণ প্রয়োজন, দুটো একসাথে হচ্ছে, সেখানে আমার থাকবে হচ্ছে কলামনার।
ওকে, তাহলে দেখো এখানে অ্যান্সার কি হবে? এপিথেলিয়াম কোষ, হেপাটিক কোষ, কিউটিকুলার কোষ। অ্যান্সার হবে কলামনার এন্ডোডার্মাল কোষ। ঠিক আছে, অনেকে কিউটিকুলার কোষ দেখে কনফিউজড হয়ে যেতে পারো, কিন্তু কিউটিকুলার কোষ কোথায় থাকে জানো? এটা থাকে হচ্ছে অগ্রান্ত্রতে আর হচ্ছে পশ্চাদান্ত্রতে। ঠিক আছে, অগ্রান্ত আর পশ্চাদান্ত্রের হচ্ছে গিয়ে অন্তঃপ্রাচীরটা তোমার কি দ্বারা গঠিত হয়? পেরিট্রপিক, সরি, অগ্রান্ত আর পশ্চাদান্ত্রটা হয় হচ্ছে তোমার পেরিট্রপিক পর্দা দ্বারা। না, আমি নিজেও তো কনফিউজড হয়ে গেলাম। এটা হয় তোমার হচ্ছে কিউটিকুলার কোষ দিয়ে, আর মেসেন্টেরনটা হয় তোমার হচ্ছে পেরিট্রপিক পর্দা দিয়ে। ঠিক আছে, ওকে। তাহলে দেখো অ্যালারি পেশির বৈশিষ্ট্য কোনটি? অ্যালারি পেশি কি জিনিস ছিল দেখো? ঘাসফড়িং এর যে হৃদযন্ত্র বা পৃষ্ঠীয় বাহিকা, তার মধ্যে প্রকোষ্ঠ হচ্ছে টোটাল 7টা। 5, 6, 7। তাহলে 7টা যদি আমার প্রকোষ্ঠ হয়, তাহলে প্রতিটা প্রকোষ্ঠের ফাঁকে থেকে আমার অ্যালারি পেশি তৈরি হবে কয়টা? 3, 4, 5, 6, 6 জোড়া। তাহলে 7 প্রকোষ্ঠতে অ্যালারি পেশি হচ্ছে আমাদের 6 জোড়া। তাহলে প্রশ্নগুলো খেয়াল করো, দেখো পার্শ্বীয় অঙ্কীয় দেশ, এগুলো কি অঙ্কীয় দেশ থেকে সৃষ্টি হচ্ছে? না, পার্শ্ব দেশ থেকে। ত্রিকোণাকার পাখার মতো, আসলেও পাখার মতো। পেরিভিসেরাল সাইনাসে অবস্থিত না, এটা হবে ওরা হচ্ছে পেরিকার্ডিয়াল, যেখানে হৃদযন্ত্র থাকে, পেরিকার্ডিয়াল সাইনাসে অবস্থিত। পেশির সংখ্যা 4 জোড়া না, পেশির সংখ্যা হবে 6 জোড়া, কারণ 7 প্রকোষ্ঠের ফাঁকে ফাঁকে। তাহলে এটার অ্যান্সার কি হবে? ত্রিকোণাকার পাখার মতো। ওকে, ঘাসফড়িং এর সমগ্র দেহে একবার রক্ত প্রবাহ সম্পন্ন হতে সময় লাগে। অ্যান্সার হবে 30 থেকে 60 মিনিট। আর আমাদের যে হৃদচক্র বা কার্ডিয়াক সাইকেল, এটা সময়কাল কত বলতে পারবা কেউ? আমাদের হৃদচক্র বা কার্ডিয়াক সাইকেলের সময়কাল হচ্ছে 70 থেকে 80 সেকেন্ড বা গড়ে 75। আমরা বলি না যে হচ্ছে তোমার 60 বিটস পার মিনিট, প্রতি মিনিটে 70 থেকে 80 সেকেন্ড, না অ্যাকচুয়ালি এটা হবে 70 থেকে 80 বার, 70-20 বিটস পার মিনিট। রক্ত সংবহনের সঠিক পথ কোনটি? দেখো, মস্তকে সাইনাস থেকে পেরিনিউরাল, সেখান থেকে পেরিভিসেরাল, সেখান থেকে পেরিকার্ডিয়াল। মস্তকে সাইনাস থেকে কখনোই পেরিভিসেরালে যাবে না। পেরিনিউরাল থেকে মস্তকের সাইনাস হচ্ছে রিভার্স, তার মানে উল্টা। পেরিভিসেরাল থেকে পেরিনিউরাল, পেরিকার্ডিয়াল, মস্তকের সাইনাস, এটাও হয়নি। তাহলে অ্যান্সার হবে এটা। ঠিক আছে, যে তোমার ধরো ঘাসফড়িং এর যে বডির বিভাজনটা দেখো, এই যে গহ্বর, এটাকে আমরা অঙ্কীয় আর পৃষ্ঠীয় পর্দা দিয়ে 3টা প্রকোষ্ঠে ভাগ করি, পেরিকার্ডিয়াল, পেরিভিসেরাল, পেরিনিউরাল। তাহলে পেরিকার্ডিয়ালে আছে আমাদের হৃদযন্ত্র, 4, 5, 6, 7। ঠিক আছে, এই যে পৃষ্ঠীয় বাহিকা। তাহলে এই যে মস্তকের সাইনাস, তাহলে মস্তকের সাইনাস থেকে রক্তটা প্রথমে কোথায় যাবে? পেরিনিউরালে, পেরিভিসেরালে। পেরিভিসেরাল থেকে চলে যাবে হচ্ছে পেরিকার্ডিয়ালে। এবার পেরিকার্ডিয়াল থেকে কি হবে? অ্যালারি পেশির সংকোচনের ফলে উদরীয় খণ্ডকগুলা প্রসারিত হয়ে ওদের অস্টিয়া মানে ছিদ্রগুলো খুলে যাবে, তখন আমাদের রক্ত ঢুকবে হৃদযন্ত্রতে। হৃদযন্ত্রের প্রকোষ্ঠগুলো এবার সংকুচিত হয়ে রক্তটাকে মস্তকের সাইনাসে পাঠায় দিবে। তাহলে সিরিয়ালটা হচ্ছে মস্তক থেকে পেরিনিউরাল, পেরিভিসেরাল, সেখান থেকে পেরিকার্ডিয়াল, সেখান থেকে হৃদযন্ত্রতে। এভাবে করে ছবি দিয়ে মনে রাখো, তাহলে এই ধরনের প্রশ্নের উত্তর করাটা অনেক বেশি ইজি হয়ে যাবে। কোন প্রাণীর রক্ত সংবহন তন্ত্র মুক্ত? আমরা জানি রক্ত সংবহন তন্ত্র 2 রকম, একটা হচ্ছে মুক্ত আর একটা হচ্ছে বদ্ধ। কারো কারো বডিতে 2 ধরনেরই দেখা যায়, ওদেরকে বলা হয় অর্ধমুক্ত। তাহলে অর্ধমুক্ত সংবহন কাদের বডিতে আমরা পাই? এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। এটার অ্যান্সার হচ্ছে মলাস্কা। বদ্ধ সংবহন তন্ত্র হচ্ছে তুমি আমি যার মধ্যে পড়ি, কর্ডাটা এবং আরেকটা হচ্ছে অ্যানেলিডা। ওরা কেঁচোচোখ হওয়া সত্ত্বেও ওদের রক্ত সংবহন তন্ত্র বদ্ধ। আর মুক্ত হচ্ছে আর্থ্রোপোডা। ছোটবেলায় আমি যখন বাংলা সিনেমা দেখতাম, তখন দেখতাম কি মিশা সওদাগর যখন জসিমের পেটে ছুরি ঢুকায় দেয়, তখন জসিমের পেট থেকে গল গল করে রক্ত বের হয়। তখন আমারও ধারণা ছিল জসিমের মনে হয় পেট ভর্তি রক্ত। এরপরে যখন মেডিকেলের 3rd ইয়ারে আমাদের ফার্স্ট ওয়ার্ড প্লেসমেন্ট শুরু হলো, আমি সার্জারি ওয়ার্ডে গেলাম, প্রথম ওটি দেখছিলাম হচ্ছে অ্যাপেন্ডিসাইটিস এর, বুঝছো? তো এরকম রাইট সাইডে এরকম তোমার হচ্ছে গ্রিড আয়রন ইনসিশন দিছে এরকম ছোট্ট করে,
পরে আমি না মনে করছি রক্ত দিয়ে পুরো ভেসে যাবে, পরে দেখি অল্প একটু চিলিক করে রক্ত বের হয়েছে, এরপরে আর রক্ত বের হচ্ছে না। তখনই বুঝতে পারছি যে আমাদের রক্তটা আসলে পেট ভর্তি থাকে না, আমাদের রক্ত হয় ধমনী, শিরা, না হয় হৃৎপিণ্ডের মধ্যে আবদ্ধ থাকে। স্কিনে কাট দিলে অল্প কিছু স্কিনের সাথে রক্তবাহিকা গুলো কেটে যায়, তখন রক্ত বের হয়, আদারওয়াইজ এরপরে রক্ত বের হয় না। কিন্তু যারা কিনা পতঙ্গ, ওদের রক্তটা হচ্ছে একটা গহ্বর পূর্ণ থাকে, পৃষ্ঠীয় বাহিকা থেকে বের হয়ে ওরা গহ্বরে মুক্ত হয়, গহ্বর থেকে আবার পৃষ্ঠীয় বাহিকাতে ওরা ফেরত যায়। এই ধরনের সংবহন তন্ত্রকে আমরা বলি মুক্ত বা ওপেন সার্কুলেটরি সিস্টেম। তাহলে এ থেকে কি প্রমাণিত হয় যে জসিম একটা পোকা ছিল না? দেখবো বাংলা সিনেমার সাথে বাস্তব জীবনের কোনো মিল নাই। বাংলা সিনেমায় প্রতিটা তোমার হচ্ছে অপারেশনের পরে কি দেখায়, ডাক্তার বের হয়ে বলে কংগ্রেচুলেশনস মেডিকেল সায়েন্স মে ইয়ে মিরাকেল হ্যায়। দেখবা হিন্দি সিরিয়ালেও দেখায় যে কোনো নায়িকার হচ্ছে গিয়ে স্বাভাবিকভাবে বাচ্চা হয় না, বুঝছো? বেবি হওয়ার সময় বলবে হয় মা না হয় বাচ্চা, যে কোনো একজনকে বাঁচাইতে পারবা। তারপরে বাবা অনেক কষ্ট করে সিদ্ধান্ত নেয় যে মাকে বাঁচাবে। তারপরে প্রেমের হচ্ছে গিয়ে স্বাক্ষর প্রমাণিত হয়। তারপরে দেখা যায় যে মেডিকেল সায়েন্স মে মিরাকেল বলে দুজনকে বাঁচায় ফেলছে। আবার বের হয়ে ডাক্তার বলে দুঃখিত আপনার রোগীকে বাঁচাইতে পারলাম না। কিন্তু আমি যতদিন ওটি দেখছি বা নিজে অ্যাসিস্ট করছি, কোন স্যারই ওটি শেষ করে বের হয়ে মানে পেশেন্টের সাথে এত কথা বলার সময় নেই। ওনারা দৌড় দেয় হচ্ছে ডাইনিং এ, নাস্তা কোথায়, মানে ওটি শেষ করছে এখন খাওয়া দাওয়া করতে হবে। আবার তোমার হচ্ছে সিনেমাতে দেখায় না যে প্রতিটা অপারেশন থিয়েটারের উপর এরকম লাইট জ্বলে লাল নীল, জীবনে কোনোদিন লাইট জ্বলে না। ওটির ভিতরে সরকারি হাসপাতালের লাইটের অবস্থা খারাপ, আর বাইরে এরকম লাল নীল বাতি জ্বলবে। এজন্য দেখবো অনেক কিছুর সাথেই বাস্তবে তোমরা মিল পাবা না। তাহলে রক্ত সংবহন তন্ত্রের যে প্রকারভেদটা, এটার এক্সাম্পল গুলা কিন্তু পরীক্ষার জন্য অনেক গুরুত্বপূর্ণ। তাহলে কোন প্রাণীর রক্ত সংবহন তন্ত্র মুক্ত, এটার অ্যান্সার কি হবে? ঘাসফড়িং। রুই মাছেরটা হচ্ছে বদ্ধ, পাখিও বদ্ধ, আর মানুষ, তার মানে রুই মাছ, পাখি, মানুষ এরা সবাই তো করডাটা, তাই না? সবাই বদ্ধ। ঘাসফড়িং এর রক্ত সংবহন তন্ত্রের অংশ নয় কোনটি? দেখো, হিমোসিল থাকে, পৃষ্ঠীয় বাহিকা থাকে, ওদের রক্তকে আমরা হিমোলিম্ফ বলি, যেহেতু রক্তে কোনো হিমোগ্লোবিন নাই। তাহলে সম্মুখ বাহিকা বলতে ওদের কোনো কিছু নাই। ঘাসফড়িং এর রক্তকণিকার নাম কি হবে? তোমার হচ্ছে এরিথ্রোসাইট, লিউকোসাইট, থ্রম্বোসাইট, এটা তো মানুষের, তাহলে অ্যান্সার হবে হিমোসাইট। কোনটি ঘাসফড়িং এর রক্তের কাজ নয়? অবশ্যই খাদ্য পরিবহন করে, জীবাণু ধ্বংস করে, যেহেতু কিছু পরিমাণে শ্বেত রক্তকণিকা থাকে, কোষের অভিস্রবণ করবে। মাগার ওদের মধ্যে কোনো হিমোগ্লোবিন বা শ্বাসরঞ্জক না থাকাতে ওরা কোনো শ্বসন গ্যাস পরিবহন করবে না। শ্বসন গ্যাস পরিবহনে ওদের শ্বসন প্রক্রিয়া সাহায্য করবে, ঠিক আছে? আচ্ছা, এরপরে আমরা দেখে আসো ঘাসফড়িং এর রক্তপূর্ণ দেহগহ্বরকে কি বলে? আমরা বলেছিলাম যে রক্ত মানেই হচ্ছে হিম, আর গহ্বর মানেই হচ্ছে সিল। তাহলে রক্তপূর্ণ দেহগহ্বরের নাম কি হবে? হিমোসিল। সিলোম তো আমরা হচ্ছে গিয়ে মেসোডার্ম থেকে উদ্ভূত পাবো, যেটা পেরিটোনিয়াম দ্বারা আবৃত থাকে। সাইটোসিল মানে কোষের গহ্বর, সিউডোসিল মানে নকল গহ্বর। তাহলে অ্যান্সার কি হবে? হিমোসিল। এবং হিমোসিল কিন্তু যে কোনো মুক্ত রক্ত সংবহন তন্ত্র যুক্ত প্রাণীদের বডিতে থাকে। ঘাসফড়িং এর দেহে কোনটি পাওয়া যাবে? মেসোগ্লিয়া পাওয়া যায় হচ্ছে তোমার হাইড্রাতে, সিলেন্টেরনো হাইড্রাতে। দেখছি এই প্রশ্নটা আমরা এর আগেও পেয়েছিলাম। অ্যান্সার হবে হিমোসিল। ঘাসফড়িং এর হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ কয়টি? অ্যান্সার হবে 7। তাহলে আমরা দুইটা হৃৎপিণ্ড কার দেহে পাই? রুই মাছ, তার মানে মাছের বডিতে। 3টা প্রকোষ্ঠ পাই হচ্ছে উভচর। এরপরে হচ্ছে অসম্পূর্ণভাবে 4 প্রকোষ্ঠ, মানে দুইটা অলিন্দ দুইটা নিলয় আছে, বাট অলিন্দ দুইটা নিলয় দুইটা পর্দা দ্বারা আবৃত না, বা পর্দা দ্বারা আন্তঃনিলয় পর্দা দ্বারা পৃথক করা না। তাহলে অসম্পূর্ণভাবে 4 প্রকোষ্ঠ বিশিষ্ট হচ্ছে সরীসৃপ এক্সেপ্ট কুমির। খুবই ইম্পর্টেন্ট, এক্সেপ্ট কুমির। আর সম্পূর্ণরূপে 4 প্রকোষ্ঠ বিশিষ্ট হচ্ছে কে বলতো? তোমার হচ্ছে পাখি, স্তন্যপায়ী, তার মানে হচ্ছে মানুষের হৃৎপিণ্ডে কয় প্রকোষ্ঠ? 4 প্রকোষ্ঠ। আর ঘাসফড়িং এর কত প্রকোষ্ঠ? 7 প্রকোষ্ঠ। তাহলে রুই মাছের 2টা, মানুষের 4টা এবং ঘাসফড়িং এর 7টা প্রকোষ্ঠ। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঘাসফড়িং এর রক্তের নাম কি? এটা আমরা আগেও পড়েছিলাম, হিমোসাইট। হিমোসিল মানে গহ্বর, এটা হবে হিমোলিম্ফ। হিমোসাইট হচ্ছে রক্তকণিকা, হ্যাঁ। হিমোসাইট হচ্ছে রক্তকণিকা,
হিমোসিল তো বলেই ফেলেছি, রক্তপূর্ণ দেহ গহ্বর। রক্ত হচ্ছে হিমোলিম্ফ আর হিমোসায়ানিন হচ্ছে রক্তে অবস্থিত রঞ্জক পদার্থ। কোনটি ঘাসফড়িং এর স্পাইরাকলকে পরিবেষ্টিত করে রাখে? যাহাই শ্বাসরন্ধ্র তাহাই স্পাইরাকল। তাহলে আমরা জানি ঘাসফড়িং এর যে 10 জোড়া শ্বাসরন্ধ্র রয়েছে বা স্পাইরাকল রয়েছে, সেই স্পাইরাকলের চারপাশে কাইটিন নির্মিত একটা বেড় থাকে, কাইটিন নির্মিত একটা বেড় থাকে, যে বেড়কে আমরা বলি হচ্ছে পেরিট্রিম। পেরিট্রিম। এছাড়া ধুলাবালির হাত থেকে রক্ষা করার জন্য ওর মুখে একটা ছাঁকুনি যন্ত্র থাকে। এই স্পাইরাকলটা মুক্ত হয় হচ্ছে অ্যাট্রিয়াম নামে একটা প্রকোষ্ঠতে। সে অ্যাট্রিয়াম থেকে শুরু হয় শাখা প্রশাখা যুক্ত ট্রাকিয়া। ট্রাকিয়া শাখাকে আমরা বলি ট্রাকিয়াল কাণ্ড। সেই ট্রাকিয়া ক্ষুদ্র ক্ষুদ্র শাখায় আরো বিভাজিত হবে, যাদেরকে আমরা বলবো ট্রাকিয়ল। এই ট্রাকিয়ল গুলো উন্মুক্ত হবে বিভিন্ন রকমের বায়ু থলি বা এয়ার স্যাকে। ওকে, তাহলে স্পাইরাকল, অ্যাট্রিয়াম, ট্রাকিয়া, ট্রাকিওল আর হচ্ছে বায়ুথলি। তাহলে স্পাইরাকলকে পরিবেষ্টিত করে কে রাখতেছে বলতো? পেরিট্রিম। অপারকুলাম থাকে হচ্ছে গিয়ে হাইড্রার যে নিডোসাইট আছে, সেই নিডোসাইটের যে ঢাকনা, সেই ঢাকনাকে আমরা বলি হচ্ছে অপারকুলাম, নিডোসিল বা নিডোসাইট। আর হচ্ছে ইন্টিমা টিনিডিয়া কোথায় পাওয়া যায়? এই দুটা পাওয়া যায় হচ্ছে ঘাসফড়িং এর ট্রাকিয়া, যাতে চুপসে না যায় এই জন্য ওদের মধ্যে আমরা পাই ইন্টিমা টিনিডিয়া। ওকে, টিনিডিয়া ঘাসফড়িং এর কোন তন্ত্রে পাওয়া যায়? অবভিয়াসলি তাহলে শ্বসন তন্ত্র হবে, যেহেতু ট্রাকিয়াতে পাওয়া যাচ্ছে। ট্রাকিয়াতে কি হয়? ওদের ট্রাকিয়াকে প্রস্থচ্ছেদ করলে আমরা 3টা লেয়ার পাই। বাইরে এপিডার্মিস ঘটিত ভিত্তি ঝিল্লি, মাঝে চাপা বহুভুজাকার কোষে ঘটিত এপিথেলিয়াম, এবং ভিতরে কিউটিকল নির্মিত ইন্টিমা। এবং এই যে কিউটিকল নির্মিত ইন্টিমা, এই ইন্টিমাটা কিছু দূর পর পর পুরু হয়ে তৈরি করে কি? টিনিডিয়া। এই ইন্টিমা টিনিডিয়া কখনোই ট্রাকিয়াকে চুপসে যেতে দেয় না। তাহলে ইন্টিমা টিনিডিয়া এগুলো আমাদের কোন তন্ত্রের অংশ? শ্বসন তন্ত্রের ট্রাকিয়ার অংশ। কোনটি ঘাসফড়িং এর শ্বসন তন্ত্রের অংশ নয়? দেখছো একই ধরনের প্রশ্ন কতবার আসছে। স্পাইরাকল, ট্রাকিয়া, অ্যালারি পেশি, ট্রাকিয়ল। তাহলে আমরা কি জানি যে অ্যালারি পেশি কোথায় থাকে? হৃদযন্ত্রতে, তার মানে রক্ত সংবহন তন্ত্রের অংশ। পেরিট্রিম কোনটিতে অবস্থান করে? স্পাইরাকল, ট্রাকিয়া, ট্রাকিওল, ট্রাকিওল কোষে। তাহলে স্পাইরাকলে অবস্থান করবে। মালপিজিয়া নালিকার দৈর্ঘ্য কত? দেখো মালপিজিয়া নালিকা থাকে হচ্ছে আর্থ্রোপোডাতের। এই মালপিজিয়ান শব্দটা আমরা কোথায় পেয়েছি? মানুষে। তাহলে মানুষ এর বৃক্কের একক হচ্ছে নেফ্রন। নেফ্রনের 2টা অংশ আছে, রেনাল কর্পাসেল, রেনাল টিউবিউল। এই নেফ্রনের যে রেনাল কর্পাসেল, এটারই আরেক নাম হচ্ছে মালপিজিয়ান বডি। তাহলে আমাকে যদি বলা হয় মালপিজিয়ান নালিকা কাদের, অ্যান্সার হবে আর্থ্রোপোডা, পোকামাকড়দের। আর মালপিজিয়ান বডি কাদের, অ্যান্সার হবে মানুষের নেফ্রনের। ওকে, তাহলে মালপিজিয়ান নালিকার দৈর্ঘ্য কত হবে? 22 ন্যানোমিটার। সন্ধিপদে প্রাণীদের ক্ষেত্রে কোনটি সঠিক? মালপিজিয়ান বডি তো হচ্ছে মানুষের। বলতো নেফ্রিডিয়া কাদের রেচনাঙ্গ? দেখি কে বলতে পারবা। নেফ্রিডিয়া হচ্ছে অ্যানিলিডাদের রেচনাঙ্গ, ঠিক আছে। প্লাটিহেল মিনথিসে ছিল শিখা কোষ। আর পানি সংবহন তন্ত্র থাকে কাদের? অ্যাকাইনোডার্মাটাদের। তাহলে এটা অ্যান্সার হবে মালপিজিয়ান নালিকা। ওকে, ঘাসফড়িং এর রেচনাঙ্গ কোনটা? এক ধরনের প্রশ্ন বারবার আসতেছে। নেফ্রিডিয়া, অ্যানিলিডা, প্লাটিহেল মিনথিস শিখা কোষ, মালপিজিয়ান বডি হচ্ছে মানুষ। তাহলে অ্যান্সার হবে মালপিজিয়ান নালিকা। তাহলে দেখো তুমি যদি একটা তথ্য জানো যে মালপিজিয়ান নালিকা মানেই হচ্ছে ঘাসফড়িং, তাহলে মালপিজিয়ান নালিকা কার অংশ? নিচের কোনটি আর্থ্রোপোডার অংশ? নিচের কোনটি ঘাসফড়িং এর অংশ? নিচের কোন জোড়াটি সঠিক নয়? দেখবা জোড়া করে দিয়ে দিছে, মানুষ, মালপিজিয়ান নালিকা, প্লাটিহেল মিনথিস শিখা কোষ, অ্যানিলিডা, নেফ্রিডিয়া, ঘাসফড়িং, মালপিজিয়ান নালিকা। তাহলে ভুল কোনটা? মানুষ, মালপিজিয়ান নালিকা। কারণ মানুষের নেফ্রনে কি আছে? মালপিজিয়ান বডি। তাহলে এই ধরনের প্রশ্নগুলো খুব শার্পলি অ্যান্সার করতে হবে। ওমাটিডিয়ামের কোন অংশ আলো প্রবেশে সাহায্য করে? তাহলে শুরুতে আমরা কি বলেছিলাম যে কর্নিয়া লেন্সের মতো কাজ করে,
আলো প্রবেশ করাবে ক্রিস্টালাইন কোন, আর হচ্ছে আলো গ্রহণ করবে র‍্যাবডোম। তাহলে এখানে আমার অ্যান্সার কি হবে? কোনটা প্রতিসরণশীল অংশ হিসেবে কাজ করে আলো প্রবেশে সাহায্য করে? এটার অ্যান্সার হবে হচ্ছে ক্রিস্টালাইন কোন কোষ। ঠিক আছে? সুপারপজিশন দর্শন। আমরা জানি যে ঘাসফড়িং এর দর্শন দুই রকম। একটা হচ্ছে সুপারপজিশন, আর একটা হচ্ছে অ্যাপোজিশন। আমাদের কখন সুপার পাওয়ার লাগবে বলো তো? অন্ধকারে দেখতে হলে নাকি আলোতে দেখতে হলে? অন্ধকারে দেখতে হলে আমাদের সুপার পাওয়ার লাগবে। তাহলে ঘাসফড়িংরা যখন মৃদু আলোতে দেখে তখন হচ্ছে গিয়ে সুপারপজিশন, তীব্র আলোতে দেখে হচ্ছে অ্যাপোজিশন। ওকে? তাহলে এই জন্য তীব্র আলোতে তোমার মোজাইক প্রতিবিম্ব তৈরি হয়, মৃদু আলোতে অস্পষ্ট প্রতিবিম্ব তৈরি হয়। তাহলে দেখো সুপারপজিশন দর্শনে কোনটা সঠিক দেখো তো? সুস্পষ্ট বিম্ব তৈরি হবে না, খন্ড খন্ড বিম্ব তৈরি হয় হচ্ছে তোমার অ্যাপোজিশনে, যেটাকে আমরা মোজাইক বলি। আইরিশ আবরণ সংকুচিত হয়, এটা ঠিক আছে। রেটিনাল আবরণ প্রসারিত হয়, এটা ঠিক নাই। সংকুচিত কেন হয়? কারণ আলো কম, এই জন্য আইরিশ আবরণী, রেটিনাল রঞ্জক আবরণী সবগুলাই সংকুচিত হবে। নিচের কোনটি ঘাসফড়িং এর প্রতিসরণশীল অঙ্গ হিসেবে কাজ করে? একটু আগে আমরা পড়েছি ক্রিস্টালাইন কোন। কর্নিয়া কাজ করে লেন্স হিসেবে। পুঞ্জাক্ষীর কোন অংশটি প্রতিবিম্ব সৃষ্টি করে? যেহেতু লেন্সের মতো কাজ করে কর্নিয়া, সো অ্যান্সার হবে কর্নিয়া। এবারে চলে আসি আমরা প্রজনন প্রক্রিয়া এবং রূপান্তরে। ভাসা ডিফারেন্সিয়া এটা হচ্ছে পুরুষ প্রজনন তন্ত্রের অংশ। এটা কত খণ্ডকে মিলিত হচ্ছে? অ্যান্সার হবে নবম। যেহেতু নবমে পুরুষের কি ছিল? সাবজেনিটাল প্লেট ছিল। ঘাসফড়িং এর জীবন চক্রে নিচের কোন ক্রমটি সঠিক? আমরা জানি যে যে কোনো পতঙ্গের রূপান্তর বা প্রাণীর রূপান্তর হয় দুই রকম। যখন বাবু প্রাণী আর বড় প্রাণীর মধ্যে কোনো মিল থাকে না, সেটা হলো সম্পূর্ণ রূপান্তর। আর জননাঙ্গ বর্ণ ছাড়া সবকিছু একই রকম থাকে, সেটা অসম্পূর্ণ রূপান্তর। তাহলে অসম্পূর্ণ রূপান্তরের ক্ষেত্রে আমরা বেবিগুলাকে বলি হচ্ছে নিম্ফ, আর সম্পূর্ণ রূপান্তরের ক্ষেত্রে আমরা বেবিগুলাকে বলি লার্ভা। এটাও মনে রাখবা যে অসম্পূর্ণ রূপান্তরের আরেক নাম হচ্ছে ইনকমপ্লিট মেটামরফোসিস বা হেমিমেটাবোলাস। হেমিমেটাবোলাস। তাহলে দেখো ডিম, লার্ভা, ইমাগো, এটা হবে না। ডিম, লার্ভা, পিউপা, ইমাগো, এটা কিন্তু কি বলেছে যে ঘাসফড়িং এর জীবন চক্র। তাহলে যেখানেই লার্ভা আছে সেগুলাই বাদ। হ্যাঁ, তাহলে এটা অ্যান্সার হবে ডিম থেকে নিম্ফো, তারপর ইমাগো। পূর্ণাঙ্গ প্রাণীকে আমরা হচ্ছে ইমাঙ্গ বলি। ঠিক আছে? তাহলে লার্ভা তো সম্পূর্ণ রূপান্তরের ক্ষেত্রে প্রযোজ্য। ঘাসফড়িং এ কি সম্পূর্ণ রূপান্তর হয় না? অসম্পূর্ণ রূপান্তর হয়। দেখবা মানুষ একটা লেদা বাচ্চার তোমার বড় কালের মধ্যে কি তোমার ধরো লেদা কালে 3টা হাত ছিল, বড় হওয়ার পর 4টা হাত হয়ে গেছে, এরকম পার্থক্য? ছোটবেলায় 5টা চোখ, এখন 2টা চোখ, এরকম পার্থক্য না। তোমার আর আমার বাচ্চাকালের পার্থক্য হচ্ছে আমাদের আকৃতি বড় হয়েছে, বর্ণ চেঞ্জ হয়েছে, প্রজনন অঙ্গগুলা রূপান্তরিত হয়েছে। একটা প্রজাপতি আর বাচ্চা প্রজাপতির দেখবা, বাচ্চা প্রজাপতিগুলো দেখতে পুরা তেলাপোকার মতো। ওগুলা যখন কোকুন থেকে বের হয়ে আসে বিশাল বড় পাখা হয়ে উড়ে 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 যায়। কিন্তু একটা বাবু তেলাপোকা বড় তেলাপোকার মধ্যে কিন্তু বেশ মিল আছে। বাবু ঘাসফড়িং বড় ঘাসফড়িং এর মধ্যে বেশ মিল আছে। তাহলে মৌমাছি, প্রজাপতি এগুলা হলো সম্পূর্ণ রূপান্তর, তেলাপোকা, ঘাসফড়িং, মানুষ এগুলো হলো অসম্পূর্ণ রূপান্তর। তাহলে লার্ভা মানে যেহেতু সম্পূর্ণ রূপান্তর, অপশনে যেখানে যেখানে লার্ভা পাবা সেটাকে লাথি মেরে বের করে দিবা। তাহলে অসম্পূর্ণ রূপান্তরের ক্ষেত্রে শিশু অবস্থাকে কি বলা হয়? আমরা পড়ে ফেলেছি নিম্ফো। লার্ভা, পিউপা এগুলো আমরা সম্পূর্ণ রূপান্তরে পাচ্ছি। ইমোগো মানে হচ্ছে পূর্ণাঙ্গ দশা। ডিম, পিউপা, লার্ভা এটা উল্টা। ডিম, ইমোগো, লার্ভা এটা উল্টা, কারণ ইমোগো অলওয়েজ সবার লাস্টে হবে। এটাও তার মানে ভুল। দেখো ডিম ফেটে লার্ভা, সেখান থেকে পিউপা, সেখান থেকে ইমোগো। তাহলে অ্যান্সার হবে এটা। তার মানে আমাদেরকে টেকনিক্যাল হইতে হবে যে আমরা জানি ইমোগো সম্পূর্ণ, তাহলে যে যে অপশনগুলোতে ইমোগো লাস্টে নেই সেগুলা বাদ। ঘাসফড়িং এর ওভিপোজিটর কি কাজে ব্যবহৃত হয়? আমি শুরুতে বলেছিলাম ওভাম মানে হচ্ছে ডিম্বাণু, আর পজেস মানে হচ্ছে বহন করা। তাহলে যেই থলেটা ডিম্বাণু বহন করবে তাকে আমরা বলবো ওভিপোজিটর। তাহলে ওরা লালা নিঃসরণ করবে না, বর্জ্য নিষ্কাশন বা শ্বসন কাজ করবে না, ওদের কাজ হচ্ছে ডিম্ব ত্যাগ। ঘাসফড়িং এর ডিম্বাণু কি ধরনের? সেমিলেসিথাল মানে হচ্ছে যেখানে কুসুমের পরিমাণ কম। ঠিক আছে? যে ডিম্বাণুতে কুসুমের পরিমাণ কম তাকে আমরা বলি সেমিলেসিথাল। আর এটা হচ্ছে টেলোলেসিথাল, এক পাশে কুসুম। এপি বা মায়োলেসিথাল বলে কিছু নেই, অ্যান্সার হবে সেন্ট্রোলেসিথাল। তার মানে কোষের একদম সেন্টারে বা কেন্দ্রে কুসুম থাকে। ঠিক আছে?
এক প্রান্তে হলে আমরা বলি টেলোলেসিথাল। এক প্রান্তে হলে আমরা বলি টেলোলেসিথাল, কম হলে আমরা বলি সেমিলেসিথাল, আর যদি কেন্দ্রে হয় তাহলে সেন্ট্রোলেসিথাল। স্ত্রী জননতন্ত্রের অংশ কোনটি দেখো? ক্ষেপণনালী, শুক্রনালী, শুক্রধানী, শুক্রথলি। সবগুলো দেখে কি পোলা পোলা মনে হয়, কিন্তু এটাই তোমরা ভুল করবা। শুক্রধানী বা স্পার্মাথিকা হচ্ছে স্ত্রী প্রজনন তন্ত্রের একটা অংশ, যেটাতে তোমার স্ত্রী ঘাসফড়িং পুরুষের কাছ থেকে শুক্রাণু নিয়ে আজীবন জমা করে রাখে। এবং দুঃখের বিষয় যে পুরুষ আর স্ত্রী ঘাসফড়িং হচ্ছে সন্তান জন্মদানের পরে ইন্নালিল্লাহ তারা মারা যায়, এবং একটা স্ত্রী ঘাসফড়িং পুরুষ ঘাসফড়িং এর কাছ থেকে শুক্রাণু নিয়ে আজীবন ডিম পারতে পারবে, তখন পুরুষ ঘাসফড়িং ইন্নালিল্লাহ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে দেখো নিম্ফ থেকে পূর্ণাঙ্গ পরিণত হতে কতবার খোলস ত্যাগ করে? ওরা মাত্র 5 বার ড্রেস পাল্টায়, আর আমরা কতবার ড্রেস পাল্টাই, তাই না বলো? আচ্ছা, কোনটি ঘাসফড়িং এর পুরুষ প্রজনন তন্ত্রের অংশ নয়? অ্যাজ ইউজুয়াল এটা হবে শুক্রধানী বা স্পার্মাথিকা। ওভিপোজিটর কততম খণ্ডকে অবস্থান করে? আমরা পড়েছিলাম এটা হবে 9ম খণ্ডকে, এবং ওদের 8ম আর 9ম খণ্ডক মিলিতভাবে ওদের জনন রন্ধ্র তৈরি করে। নিচের কোনটি ঘাসফড়িং এর স্ত্রী প্রজনন তন্ত্রের অংশ? একই প্রশ্ন দেখো, ভাস ডিফারেন্স, সেমিনাল ভেসিকল, ক্ষেপণনালী, এগুলো সবই পুরুষে আছে, নেই শুধু স্পার্মাথিকা। তাহলে স্পার্মাথিকা বা শুক্রধানীটার নাম শুনলে ছেলে ছেলে মনে হলেও এটা যে স্ত্রী প্রজনন তন্ত্রের অংশ এটা একটু ভালো করে দেখে নিবা। প্রজনন তন্ত্র আমাদের এত ডিটেলস পড়ার দরকার নাই, জাস্ট পুরুষে কি কি আছে আর স্ত্রীতে কি কি আছে, ডিম্বাণু কি ধরনের, ডায়াপজ, শীতকালে যে তোমার বাবু ঘাসফড়িং এর প্রস্ফুটন বন্ধ থাকে, কয়বার খোলস মচন করে, রূপান্তর, রূপান্তরে হরমোনের ভূমিকা একটা ছক তোমাদের বইতে দেওয়া আছে। এই টপিকগুলো খুব ভালো করে পড়ে ফেলবা। নিচের কোনটি ঘাসফড়িং এর ক্ষেত্রে প্রযোজ্য? ওমাটিডিয়ামে সম্পূর্ণ বিম্ব তৈরি হয় না। রূপান্তরে নির্বাচনের সংখ্যা 5, এটা ঠিক আছে। রক্ত সংবহন তন্ত্র বদ্ধ, এটা ভুল, এটা হবে মুক্ত। ট্রাকিওলি ইন্টিমা থাকে না, এটা ভুল, তাহলে অ্যান্সার হবে বি। তাহলে আমাদের ঘাসফড়িং থেকে আমরা অনেক প্রশ্ন পড়ে ফেললাম। তোমাদেরকে শুরুতেই আমি একটা স্লাইড দিয়েছিলাম যেখানে ঘাসফড়িং এর যতগুলো অঞ্চল, খণ্ড, সংখ্যা ভিত্তিক তথ্য আছে সব দিয়ে দেওয়া আছে। তারপর আমি আবার রিভিউ করে দিচ্ছি। ঘাসফড়িং এর বডিকে 3টে অঞ্চলে ভাগ করা হয়, মস্তক, বক্ষ, উদর। মস্তকে 6টা খণ্ডক, বক্ষতে 3টা, উদরে 11টা। মস্তকের 6টা খণ্ডকের মধ্যে মুখপাঙ্গ 1 সেট, 5 প্রকার, 7টা। এর মধ্যে ম্যাক্সিলারি পাল্প 5টা, ল্যাবিয়াল পাল্প 3টা। অ্যান্টেনার 3টা অংশ, যার মধ্যে ফ্ল্যাজেলামে 25টা খণ্ডক, 3টা সরলাক্ষী, 2টা পুঞ্জাক্ষী। এবার আমরা চলে আসি বক্ষতে। 3টা খণ্ডকের প্রতিটাতে 1 জোড়া করে 3 জোড়া পা, 2 জোড়া ডানা। পায়ের মধ্যে আছে কক্সা, ট্রোকেন্টর, টিবিয়া, টার্সাস, টার্সোমেয়ার। ঠিক আছে, এর মধ্যে সামনের ডানা জোড়া পিছনের ডানা জোড়াকে ঢেকে রাখবে, পিছনের ডানা জোড়া দিয়ে ওরা উড়বে। শ্বাসরন্ধ্র টোটাল 10 জোড়া, যার মধ্যে 2 জোড়া আছে বক্ষতে, 8 জোড়া আছে উদরে। উদরের 11টা খণ্ডকের মধ্যে আমরা 1 জোড়া পাই টিম্প্যানাম বা শ্রবণথলি, ওটা প্রথম খণ্ডকে থাকে। আর 8ম খণ্ডক পর্যন্ত থাকবে কি বলতো? শ্বাসরন্ধ্র বা স্পাইরাকল। ছেলেদের ক্ষেত্রে 9ম খণ্ডকে থাকে জননরন্ধ্র, আর মেয়েদের ক্ষেত্রে 8ম আর 9ম মিলে তৈরি করে জননরন্ধ্র। ছেলেদের 9ম খণ্ডকে সাবজেনিটাল প্লেট, আর মেয়েদের 9ম খণ্ডকে থাকে ওভিপোজিটর। পরিপাক আসলেই বুঝবা 6-এর খেলা। 6 জোড়া হেপাটিক সিকা, 6টা হচ্ছে তোমার রেকটাল প্যাপিলা, 6টা গিজার্ডের কাইটিনময় দাঁত, অনুলম্ব চুল, প্যাড, এগুলো সবই 6টা করে। এরপরে চলে আসো হৃদযন্ত্রতে 7টা প্রকোষ্ঠ, 6 জোড়া অ্যালোরি পেশি, এটা ভালো করে মনে রাখতে হবে। মালপিজিয়া নালিকা 100টা সুতার মতো থাকে, ওটার ব্যাসটা একটু দেখে রাখবা। আর হচ্ছে ওমাটিডিয়াম হচ্ছে সাধারণত 2000-এর মতো ওমাটিডিয়াম থাকে প্রতিটা পুঞ্জাক্ষীর মধ্যে। কর্নিয়াজেন কোষ 2টা, ক্রিস্টালাইন কোন কোষ 4টা, রেটিনুলার কোষ হচ্ছে 7 থেকে 8টা। তাহলে মোটামুটি আমি অনেক ইনফরমেশন দিয়ে ফেললাম, তোমাদের স্লাইডের ভিতরে আমি সবগুলা লিখে দিয়েছি। ঘাসফড়িং চ্যাপ্টারটা পড়তে গেলে অনেক কঠিন মনে হলেও দেখবা এই প্রশ্ন দেখে তো বুঝতে পারতেছো এত কঠিন কঠিন নাম পরীক্ষায় আসে না। তুমি যদি একটু মনে রাখতে পারো যে কোনটার অংশ কি, তাহলে পরীক্ষার হলে অপশন দেখে কিন্তু ইনশাল্লাহ তোমার মনে পড়বে। যেমন মাথার খুলিগুলা বেশি ভালো করে মনে রাখবা, পায়ের হাড্ডিগুলা বেশি ভালো করে মনে রাখবা, মুখপাঙ্গটা ভালো করে মনে রাখবা। দেখবা বেশিরভাগ প্রশ্নই কিন্তু তোমার হচ্ছে এপিক্রানিয়া, মুখপাঙ্গ আর পায়ের হাড় থেকে আসছে। এগুলো একটু ভালো করে লিখে লিখে পড়লেই দেখবা ইনশাল্লাহ পড়া হয়ে যাবে। আর তোমাদের এই অনুশীলনের প্রশ্ন তোমরা যদি সলভ করো, আশা করি এর বাইরে আর প্রশ্ন থাকারও কথা না। যদি আপু যেভাবে তোমাদের সলভ করাই দিছি সেভাবে তোমরা রিভিশন করো। সো তোমাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা। সবাই ভালো মতো পড়াশোনা করো এবং সলভ গুলা বাসায় প্র্যাকটিস করো। আল্লাহ হাফেজ।